দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আসন্ন নির্বাচন এবং সেই আগামীর অর্থনীতি নিয়ে, এবং সেই অর্থনীতিতে কি কি চ্যালেঞ্জ থাকবে এবং সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে করণীয় কি হতে পারে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। জনাব লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। জি, অনেক দিন ধরেই তো আসলে ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আপনারা যারা আছেন নানান রকমের অনিশ্চয়তার কথা আপনারা বলে এসছিলেন যে নির্বাচন হবে কি না, কী হবে দেশে, যে কারণে আপনারাও নানা রকমের সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করবেন কিনা, নানান বিষয়। তো সব কিছু মিলিয়ে তো এখন তো সেই অনিশ্চয়তা অনেকখানি কাটিয়ে আমরা তো জানি যে নির্বাচন আর মাত্র 5 দিন বাকি। তো আপনারা ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা আপনারা কি ভাবছেন যে অনিশ্চয়তা কি এখনো আছে? আসলে ধন্যবাদ আপনাকে, এটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা। এখানে নির্বাচনটা তো অনিবার্য হয়ে দাঁড়াইছে। এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগই নেই, এটা হতে হবে। আর আশঙ্কা তো থাকেই, অনিশ্চয়তা থাকেই যে কেউ কেউ এটা বন্ধ করতে চাচ্ছে, এই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আন্দোলন হচ্ছে, রাস্তাঘাট ব্লক হচ্ছে, অফিস আদালত ঘেরাও হচ্ছে, এগুলো সরকার সাকসেসফুলি মোকাবেলা করছে, তাতে সমালোচনা আসতেছে। কিন্তু আমি মনে করি এই 5 দিনের মাথায় নির্বাচনটা খুব অনিবার্য। এই নির্বাচন হলে আমাদের সরকার গঠন হবে, সরকার গঠন হলে আমাদের অর্থনীতির চাঙ্গা হবে। আপনি জানেন যে সারা বিশ্বের যে আমাদের ইনভেস্টমেন্টগুলো আসার কথা গত 1.5 বছরে, সেটা ওইভাবে আসে নাই, এটা স্থবির হয়ে রয়েছে। নির্বাচিত সরকার আসলে আমার মনে হয় এগুলো আবার শুরু হবে। এবং একটা সরকার কেন দরকার, এটা সক্ষমতা। আমরা কিন্তু দেখি যে গ্যাসের দাম নিয়ে অনেক সমালোচনা হলো, এইখানে সরকার কাজ করছে আন্তরিকতা নিয়ে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, বিভিন্ন সিন্ডিকেটগুলো ভাঙতে পারছে না। এই জন্য নির্বাচিত সরকার দরকার। আপনারা কি মনে করছেন নির্বাচিত সরকার আসলে আপনারা যারা উদ্যোক্তা ব্যবসায়ী আছেন কিংবা অন্যান্য যারা বিনিয়োগকারী আছে, দেশি বিদেশি বিনিয়োগকারী, তাদের মধ্যে কি আস্থা এবং বিশ্বাসটা বাড়বে? এ কারণেই কি বিনিয়োগ বাড়বে নাকি আসলে অন্য কিছু? আপনার আস্থা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। জি। আর সরকার গঠন হলে আস্থায় না আসার কোনো সুযোগ নেই, সরকার যদি ভালো হয়। এই যে দেখেন নির্বাচন হচ্ছে, বেশ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা ম্যানিফেস্টো দিচ্ছে, মানে ইস্তেহার দিচ্ছে। জনগণ কিন্তু গভীরভাবে দেখছে। অন্যান্য নির্বাচনের চাইতেও এই নির্বাচনটা খুব গুরুত্ব বহন করে। এবং জনগণ, আপনারা দেখবেন সাংবাদিকরা যখন প্রশ্ন করে, অনেকে বললে যে আমি ভাবছি, এখনও সিদ্ধান্ত নেই নাই। যারা মানে শিক্ষিত হবে, যারা কমিটেড হবে, যারা সৎ হবে, তাদেরকে ভোট দেব। এই যে একটা মানুষের মধ্যে একটা উৎসবমুখর ভাব, অন্যদিকে কিন্তু প্রশ্ন অনেক। এখন এই রায়টা আমাদের 12 তারিখে চলে আসলে আমার মনে হয় যে সেই সক্ষম দলটাই ক্ষমতায় আসবে, যারা দেশ চালাইতে পারবে। আপনি ইশতেহারের কথা বললেন, তো আমরা তো দেখেছি যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে শিক্ষা, স্বাস্থ্য, নানান বিষয়ে তারা গুরুত্ব তুলে ধরেছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রেও তারা নানান পরিকল্পনার কথা বলছে। তো বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি এগুলোকে কিভাবে দেখছেন? এবং সেই সঙ্গে একজন ব্যবসায়ী হিসেবে, উদ্যোক্তা হিসেবে আপনার কাছে আর কি মনে হয় যে অর্থনীতির কোন কোন জায়গাগুলোতে আসলে নির্বাচিত সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন? ধরেন কোনো দল বলছে যে আগামী 8-10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে যাবে। কেউ বলছে 15 বছরের মধ্যে $2 ট্রিলিয়ন, $3 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে উঠবে। আর নির্বাচিত সরকার আসলে তাদের একটা লক্ষ্যমাত্রা থাকে যে এই জাতিকে আমরা কোন অবস্থায় নিয়ে যেতে চাই। এই ইশতেহারগুলো আসছে, জনগণ কিন্তু যার যার মতো করে গোষ্ঠীগতভাবে বা সামাজিকগতভাবে, ব্যক্তিগতভাবে এই ইশতেহারগুলো দেখছে। আমার মনে হয় এখানে এই বছরের ইশতেহারে আপনার এই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, এই সমস্ত এই সিন্ডিকেট ভাঙার জন্য জনগণ খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং ইশতেহারগুলোতেও কিন্তু প্রচ্ছন্ন এরকমের কিছু প্রতিশ্রুতি দেওয়াও আছে, আর ডাইরেক্ট প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা সন্ত্রাস বন্ধ করব, আমরা ঘুষ বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, এরকম কথাগুলো আসতেছে।
এটা আমি মনে করি যে জনগণ অধীর আগ্রহে ছোট বড় যারাই আছে আমাদের সকল নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সবাই দেখছে। এখান থেকে যেটা ভালো, যেটা যে জনগণের কাছে গ্রহণযোগ্য, সেটাই গ্রহণ করবে। আর পাশাপাশি আপনি জানেন যে একটা দেশের আপনার অবাধ পরিবেশ কিন্তু দরকার। এই যে গত 1.5 বছর বা বিশেষ করে গত 1.5 বছরের মধ্যে যে আন্দোলনের পরে আমাদের একটু শঙ্কা ছিল যে দেশটা কোন দিকে যাচ্ছে। ভালোর দিকে যাওয়ার জন্য কিন্তু এরকম একটা বড় আন্দোলন গড়ে উঠছে। আন্দোলনের পরবর্তীতে যে নির্বাচন হবে কিনা, কত দূর যাবে, তারপরে তারপরে এই যে ধরেন রাস্তাঘাটে গন্ডগোল, মানুষের অনিরাপত্তা, সবকিছু মিলিয়ে আমি মনে করি যে একটা শেষ প্রান্তে চলে আসছে। এই 5 দিন পরে আমরা একটা নিরাপত্তার আভাস পেতে পারি। জি, আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার ঘোষণা যেটি আমরা দেখলাম, তার আগে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আলাদা আলাদাভাবে কিন্তু ব্যবসায়ীদের সাথেও বৈঠক করেছেন। এই বৈঠকগুলো থেকে ব্যবসায়ীরা যে প্রতিশ্রুতি পেয়েছে, তাতে করে আসলে আপনি কি মনে করেন যে কতখানি ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরেছে? কারণ বিনিয়োগের জন্য তো আসলে আস্থাটাই সবচেয়ে বেশি জরুরি। সেটি আসলে ব্যবসায়ীদের কাছে সেই বার্তাটা আসলে রাজনৈতিক দলগুলো কতখানি পৌঁছে দিতে পেরেছেন, বা রাজনৈতিক ব্যবসায়ীরাই বা তাদের কথায় কতখানি আশ্বস্ত হয়েছেন? এই বিষয়টি আপনার কাছ থেকে একটু শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আসন্ন নির্বাচন এবং আগামীর অর্থনীতি নিয়ে। আলোচক হিসেবে আছেন আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদের সঙ্গেও আলাদা আলাদাভাবে বৈঠক করেছে, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা আসলে কতখানি আস্থা ফিরে পেলেন? এখানে আলোচনা হয়েছে, আশ্বস্ত করার মতো তাদের কমিটমেন্টগুলো দিয়েছে যে আমরা সরকারে যাইতে পারলে এই সুবিধাগুলো দিব। এটা প্রধান দল আমাদের সাথে, মানে যারা বিসিসিআই বা অন্যান্য সংগঠনের সাথে আলোচনা করেছে, অনেকেই কিন্তু আমাদের ব্যবসায়ী নেতাদের মধ্যে থেকেও কিন্তু এই কমিউনিটির মধ্যে থেকে কিন্তু অনেকগুলো দাবি করা হয়েছে যে আমাদের কি ধরনের পরিবেশ দরকার, আমাদের গ্যাস সাপ্লাই কম, আমাদের অন্যান্য সার্ভিস সাপোর্ট, অনেকগুলা লাইসেন্স নিতে হয়, এগুলো নিয়ে কথা হয়েছে। এখন ক্ষমতায় কে আসে সেটাই প্রশ্ন। ক্ষমতায় আসার পরে এক হইলো তাদের কমিটমেন্টগুলা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করে, আমি মনে করি একটা ব্যবসা বান্ধব সরকার যদি আসে, আমার মনে হয় অর্থনৈতিক মুক্তি কিন্তু প্রথম দরকার। অর্থনৈতিক অবস্থাটা যদি দেশে চাঙ্গা হয়, তখন কিন্তু অনেক কিছু বিস্তর জিনিস খুলে যাবে। যেমন আমাদের দেশে এখনো অভুক্ত মানুষ থাকে, তাদেরকে সিস্টেমে নিয়ে আসতে হবে। এখনো অনেক মানুষ স্বাস্থ্যের আওতায় আসতে পারছে না, তাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের পরিবেশ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ হচ্ছে, আমাদের রোগশোক বেড়ে যাচ্ছে। সকল কিছু নিয়ে কিন্তু হয়েছে। অনেক দল বলেছে যে না, স্বাস্থ্য বাজেট 2-3 গুণ করবেন পর্যায়ক্রমে। তো এগুলা ভালো কথা, কিন্তু কতগুলো আমরা যেমন আশান্বিত হয়েছি, সেরকম যদি ওই সমস্ত দল, মানে যারা কমিটমেন্ট দিয়েছে, তারা যদি ক্ষমতায় আসে, নিশ্চয়ই তারা করার চেষ্টা করবেন। আমি এই প্রসঙ্গে একটি কথা বলি। আপনি যেহেতু স্বাস্থ্য খাতের উদ্যোক্তা একজন, এবং কথা প্রসঙ্গে স্বাস্থ্য খাতের বিষয়টি আসলো, নির্বাচনী ইশতেহারে কিন্তু স্বাস্থ্য খাতকেও গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটি প্রশ্ন, যেহেতু আপনি এ খাতের একজন উদ্যোক্তা, আপনার কাছে কি মনে হয় যে সরকার ক্ষমতা আসবে, তাদের আসলে স্বাস্থ্য ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আসলে মানে নজর দেওয়া দরকার, যেটা বিগত সময়ে নজর দেওয়া হয়নি কিংবা আড়ালেই থেকে গেছে, এমন বিষয়? আমরা এখন যদি আপনি বর্তমানে চিন্তা করেন, আমরা স্বাভাবিক পারপাস সার্ভ করতেছি। এখনো বৃহৎ মানুষ, এক বড় একটা অংশ কিন্তু বিদেশে যায় চিকিৎসার জন্য। এখন গত 1.5 বছরে হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা ইন্ডিয়া নির্ভর ছিলাম, অনেকটা ইন্ডিয়া নির্ভর ছিলাম। এখন পার্শ্ববর্তী দেশগুলা সিঙ্গাপুর, ব্যাংকক বা চায়নার দিকে ছুটছে। তা আমরা কিন্তু পরনির্ভরশীল। আমরা এখনো বলতে গেলে স্বাস্থ্য নির্ভরতায় আমাদের বৃহৎ একটা অংশ আমরা পরনির্ভরশীল। আমাদের বহু টাকা বিদেশে চলে যায়। এটা ফিরাইতে হইলে, এটাকে যদি আমরা বিদেশে
স্বাস্থ্য খাতে টাকা কম যায়, মানে তাহলে কিন্তু বিদেশমুখীনতা বড় ধরনের কমাতে উদ্যোগ হবে। নিতে হবে, বড় ধরনের উদ্যোগ নিতে হবে এবং বাজেট বাড়াতে হবে। আর পাশাপাশি পরিচ্ছন্ন করতে হবে। আমরা যে স্বাস্থ্য সেবাটা পাই এটা কিন্তু সাধারণ জনগণের কাঙ্ক্ষিত লেভেলে না, আরো কিছু ভালো কিছু আশা করে। ধরেন অনেকেই এখনো বিদেশে যায়, সেই বিদেশ মুখী থেকে যদি আমরা ফিরিতে চাই তাহলে আমাদের ইনভেস্টমেন্ট লাগবে এবং সঠিক নেতৃত্ব লাগবে, সৎ নেতৃত্ব, বিচক্ষণ নেতৃত্ব লাগবে, যে নেতৃত্ব আমাদের স্বাস্থ্যসেবাকে শুধু প্রদান করবে না, এটা বিশ্বস্ততায় নিয়ে আসবে। এখনো কিন্তু ওইভাবে আমরা বিশ্বস্ত হইতে পারতেছি না। আমি একটা বেসরকারি হাসপাতাল চালাই, মানুষ কিন্তু রোগী ভর্তি হওয়ার সময় এখনো প্রশ্ন করে আমরা সার্ভিস ভালো পাবো তো, আমাদের এখানে ডাক্তার আছে তো, এই যে ব্যাপারগুলা যে আমরা সঠিকভাবে দিতে পারবেন, এই যে কথাগুলা, এগুলা কিন্তু আমাদেরকে পীড়া দেয় যেমন, এবং অন্যদিকে কিন্তু শর্টেজও আছে। আমাদের স্বাস্থ্যসেবায় যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার দরকার এখনো অনেক হাসপাতালেই পরিপূর্ণ নয়। আমরা ইদানিং পাচ্ছি কিন্তু আরো পাওয়া দরকার বিশেষজ্ঞ ডাক্তার। তারপরে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোর ডেভেলপমেন্ট করা দরকার। আমাদের যে হাসপাতালের সংখ্যা আছে বা পরিধি আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করা দরকার। আর পাশাপাশি দেখেন আমাদের রোগ শোক বেড়ে যাচ্ছে, কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। এইখানে সচেতনতা লাগবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, অনেক কাজ আছে, লাখো লাখো কাজ আছে। এই কাজগুলা সরকার যতটুকু এফোর্ট দিবে আমাদেরকে সম্পৃক্ত করবে। আমরা মনে করি আমাদের সেই দেশ চাই যে দেশ আমাদের বিদেশে যেতে হবে না চিকিৎসার জন্য, যে দেশ পরনির্ভরশীল হতে হবে না, আমরা স্বয়ংসম্পূর্ণ হব। আরেকটা কথা আছে কিন্তু, শিক্ষার মান অনেক তলানিতে নেমে গেছে, তাহলে শিক্ষার মান কিন্তু বাড়াতে হবে। পুলিশের প্রতি আস্থাহীনতা, পুলিশের সক্ষমতা কমে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি সকল ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ আছে। আমরা সেই সরকার চাই যে সরকার আমাদেরকে সততার সহিত, বিচক্ষণতার সহিত সারা 18 কোটি মানুষকে সার্ভিস দিবে। আমরাও সেটাই আশা করি। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, এই যে আপনি বলছিলেন যে নির্বাচনের পর আপনি আশা করছেন যে অর্থনীতিতে গতিশীলতা ফিরবে। এখন যেহেতু দেশি বিদেশি বিনিয়োগের হারটা খুবই কম, বিশেষ করে বিদেশি বিনিয়োগ তো কমে গেছে আমরা দেখছি, তো দেশি বিনিয়োগের ক্ষেত্রেও খুব বেশি গতিশীলতা নেই, আপনারা ব্যবসা বাণিজ্য খুব বেশি সম্প্রসারণ এখন করছেন না। আপনারা বলছেন যে নির্বাচনের পরে সেটি আপনারা করবেন, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেখানে ব্যাংক সুদের হার আপনার 14-15% চলে গেছে, গ্যাস বিদ্যুতের ক্রাইসিস, এরকমের সমস্যার কথাগুলো কিন্তু আপনারাই বলছেন বিভিন্ন ফোরামে। তো এই রকম বাস্তবতায় যখন নির্বাচিত সরকার আসবে তখন কিভাবে আসলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, সেক্ষেত্রে সমাধানটা কি হবে, সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে একটু জানবো। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আগামী নির্বাচন এবং অর্থনীতি নিয়ে। আলোচক হিসেবে আছেন আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, আপনিও বলছিলেন এবং ব্যবসায়ীরাও বলছেন, উদ্যোক্তারাও বলছেন যে নির্বাচনের পর অর্থনীতি একটা গতিশীলতা পাবে স্বাভাবিকভাবে, যেহেতু একটা কনফিডেন্স ফিরে আসবে, একটা সরকার আসবে, নীতির পরিবর্তনের ক্ষেত্রে একটা একটা স্থিরতা থাকবে। এ কারণে উদ্যোক্তারা আশা করছেন যে গতিশীলতা আসবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে আপনারা সবচেয়ে কঠিন সময় আপনারা মোকাবেলা করছেন কোনটা, ব্যাংক সুদের হার 14-15%, গ্যাস বিদ্যুতের ক্রাইসিস। তো এই সংকট থেকে কিভাবে গতিশীলতা আসবে, তাহলে এটার সমাধান কিভাবে হবে? নির্বাচিত সরকার আসলে সারা পৃথিবীর বিভিন্ন দেশের যারা বিভিন্ন দেশে ইনভেস্ট করে তারা ইনভেস্টমেন্টের জন্য, মানে বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা আসবে। আমাদের অর্থনীতির ব্যবসা বাণিজ্যগুলো এখন যখন ভীতির মধ্যে চলতেছে তখন স্থবিরতা কেটে যাবে। এই যে যখন আদান প্রদান শুরু হবে তখনই কিন্তু ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। অন্যদিকে ভালো একটা কথা বলছেন যে 14-15% ইন্টারেস্ট দিয়ে এই সময়ে বিজনেস খুব কঠিন। সেই জন্য আওয়ামী লীগের শেষ সময় মানে কিছু সময় তারা 1 ডিজিটে আনছিল, তারপরে কিন্তু আবার আওয়ামী লীগের সময় আবার বেড়ে গেছে। এই 9 আসছিল, আবার কিন্তু 12, 13, 14, 15 চলে আসছে। এই জায়গায় নির্বাচিত সরকার আসলে যে বিভিন্নভাবে কমিটমেন্ট দিচ্ছে, যদি ওই যে ধরেন $1 ট্রিলিয়ন $2 ট্রিলিয়ন ব্যবসা বাণিজ্য নিতে হয়, এটা 1 ডিজিটে আসতেই হবে।
এটা আমি মনে করি যে 7-8%, 5-6-7-8% যদি আসে তাহলে কিন্তু দেশটা স্টেবল হবে, আর দেশের টাকা বিদেশে যাওয়া যাবে না। এই যে আমরা কথা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনি যে টাকা বিদেশে চলে গেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এই কথাটা স্বাধীন দেশে থাকা ঠিক হবে না। এইরকম অসৎ নেতৃত্ব যেন না আসে, এটা আমি আপনার মাধ্যমে কামনা করি। আপনারা কতটা আশাবাদী যে ব্যাংকিং খাতে যে দুরবস্থা বিগত সময়ে তৈরি হয়েছিল সেটি আগামী সামনে যাতে না থাকে, আপনি যেটি বলছিলেন, আপনারা কতটা আশাবাদী? আমরা তো আশা নিয়ে দিনপাত করি। তো ইন্টার্ম সরকার, তো আমরা ইলেকট্রিক মিডিয়া, পেপার মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কিছুটা রিকভারি করছে। এখন এটাকে চাঙ্গা করতে হইলে আপনার কঠিন নেতৃত্ব লাগবে। একদিকে যেমন সৎ নেতৃত্ব লাগবে, দুর্নীতি কমতে হবে, আপনার অন্যান্য সার্ভিস সাপোর্টগুলোর জন্য যে পয়সাগুলা, অবৈধ পয়সাগুলা খরচ হয়, সেইগুলা যদি সাশ্রয় হয় তাহলে ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে। আমরা তো দেখছি যে ব্যবসায়ীদের যে আপনাদের যে প্রতিনিধি যারা, মানে অনেক ব্যবসায়ী তো পার্লামেন্টে যাবেন, তারাও তো জোরালো ভূমিকা রাখবেন, জোরালো কণ্ঠস্বর রাখবেন। এবার আমরা নির্বাচনে যেটা দেখছি, এবার হচ্ছে সব সময় তো আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব কিন্তু দিনকে দিন বাড়ছে। এবার আমরা যে চিত্রটা দেখলাম সেটা হচ্ছে যে কোটিপতি ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা অনেক, প্রায় অর্ধেক, এবং শত কোটির মালিকও আছে প্রায় 25-26 জনের মতো দেখলাম চিত্র। তো এই যে ব্যবসায়ীদের যে বাড়ছে, সংসদে প্রতিনিধিত্ব বাড়ছে, সেটি আপনারা কতখানি আশাবাদী করে আপনাদের? এখানে আমাকে অভয় দিলে আমি একটা কথা বলতে চাই যে আমরা দেশকে এই গত 54-55 বছরে রাজনীতিবিদরাও ওইভাবে দেশকে দিতে পারে নাই, ব্যবসায়ীরাও কিন্তু ওইভাবে দিতে পারে নাই। আমি মনে করি সংসদে যারা যাবে পরিচ্ছন্ন হওয়া উচিত। মনে করেন একটা সংসদ সদস্য একটা পিতার মতো হওয়া উচিত, যে দুর্নীতি করবে না, যে কখনো অন্যায় করবে না, অন্যায় সাপোর্ট করবে না, অন্যায়কে প্রতিহত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে আইন করবে, তারাই হবে প্রতিনিধি। সেটা ব্যবসায়ী হোক, কবি হোক, সাহিত্যিক হোক, বিচারপতি হোক। আমি মনে করি যারই খায়েশ থাকবে যে আমি রাজনীতির মাধ্যমে দেশকে সেবা করব, তাকে অবশ্যই 100% পরিচ্ছন্ন হইতে হবে, তাহলে দেশটা সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে, সকল জায়গায় ঘুরে দাঁড়াবে। আপনি যে কথাটা বললেন যে দেশটাকে আসলে সঠিক নেতৃত্ব দিতে পারে নাই রাজনৈতিক নেতারাও পারে নাই, ব্যবসায়ীরাও পারে নাই। ব্যবসায়ীরা কেন পারছে না? ব্যবসায়ীদের তো ইম্পার্শিয়াল ভূমিকা থাকা উচিত। আমার একটা ফিলিংস হলো, আপনি গত 54 বছর যারাই দেশকে শাসন করছে তারা কিন্তু পরিবার কেন্দ্রিক। আপনি খেয়াল করেন, পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, এক ব্যক্তির কাছে ক্ষমতা। এটা এই সংস্কার নিয়ে কথা হচ্ছে না, আমি কিন্তু সংস্কারের পক্ষে শতভাগ। কারণ হলো প্রত্যেকেরই একটা নিয়ন্ত্রক থাকা উচিত। নিয়ন্ত্রক থাকলে একচেটিয়া কাজটা করতে পারবে না। এখন আসেন ব্যবসায়ীরা যে কিছু করতে পারে না, ব্যবসায়ীরা তো তারা কারো না কারো আন্ডারে যায়। এইখানে একটা সমস্যা আছে। ধরেন একটা পার্টির প্রধানের কাছে বিশাল ক্ষমতা, যার কারণে পার্টির প্রধান যদি ভালো চায় তাহলে ভালো হবে, না হলে ভালো হবে না। সেই জায়গায় সেই দুর্গগুলা যদি গণতান্ত্রিক চর্চায় আসে, আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত একটা কমিউনিটি, একটা দল, একটা কমিটি মিশে যদি করে তাহলে এটা স্বচ্ছ হবে। আপনি দেখেন বিগত দিনে দেখা যায় যে পার্টির প্রধান যা বলে তাই হয়। অতএব এইটার থেকে আমাদের বিচ্যুত হওয়া এবং ব্যবসায়ী নেতৃত্বরাও সেই পথেই হাঁটে। বিগত সময়ের কথা আপনি বললেন, আমরা দেখেছি যে ব্যবসায়ীদের ভূমিকাটাও অনেকটা রাজনৈতিক দলের মতো হয়ে গেছে। যে দল ক্ষমতায় থাকে তার ভাষায় কথা বলে, কিন্তু একটা সময় তো ছিল ব্যবসায়ীরা নিরপেক্ষ ভূমিকা পালন করত। হয়তো প্রধান দুই দলের মধ্যে একটা সংঘাত বা কি বলবো, একটা বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে, ব্যবসায়িক নেতৃবৃন্দ, এফবিসিসিআই, আপনাদের শীর্ষ সংগঠন মধ্যস্থতার ভূমিকা পালন করত। কিন্তু বিগত সময় আমরা এটা দেখলাম না। কেন ব্যবসায়ীরা রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করত? না, এই জায়গাটা কেন হলো? এখানে যদি আপনি আমাকে বলেন, আমি বলবো যে ব্যবসায়ীরাও কিন্তু কোনো না কোনো রাজনীতি করে। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেই দলের ব্যবসায়ীরা তাদের সাথে মিশে যায়, তাদের সাথে কাজ করে। অর্থাৎ যখনই ওই দলের সাথে কাজ করে ব্যবসায়ীরা আলাদা কিছু করতে পারে না। আর আমার ফিলিংস হইল, আমি যতটুকু মনে করি এখনো ব্যবসায়ীরা সেই ধরনের নেতৃত্ব কায়েম করতে পারে নাই দেশকে দেওয়ার মতো। অ্যাজ ইউজুয়াল রাজনৈতিক ব্যক্তিরা যা করে বা রাজনৈতিক এই লেভেলে যারা সংসদে যায় তারা যেভাবে যা করে তাই করে। এখানে কিন্তু আলাদা করে কিছু করার
বা সততার সহিত কোনো কাজ করার এখনো স্বাক্ষর রাখতে পারে নাই। আমি মনে করি সকল শ্রেণী পেশার মানুষ মিলে যদি সংসদ গঠন যেভাবে হচ্ছে আরো সঠিকভাবে রাজনৈতিক ব্যক্তিরা এখানে বেশি আসলে আমার কাছে মনে হয় ভালো হয়। তবে ব্যবসায়ীরাও যাইতে হবে, এই কারণে ব্যবসায়ীদের সুখ দুঃখের কথাও তো বলতে হবে। তো অতএব আপনি দেখেন একজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু ব্যবসায়ীদের দুঃখগুলো বুঝে না, অনেক রাজনৈতিক ব্যক্তি কিন্তু কৃষকের কথাটা বুঝে না। সেই জন্য সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসতে হবে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি খুবই সংক্ষিপ্তভাবে যদি আর কিছু যুক্ত করতে চান। আমি যুক্ত করতে চাই যে আমাদের 12 তারিখে নির্বাচন, আপনার মাধ্যমে আমি সকল ভোটার ভাই বোনদের বলতে চাই সৎ বিচক্ষণ নেতৃত্ব আমাদের খুব প্রয়োজন। সেই জন্য যতটুকু সম্ভব আমাদের মধ্যে যারা আছে তাদেরকে দেখে দেখে ভোট দেন। আর সরকার গঠিত হলে আমাদের যে এই দুরবস্থা, শাসনের দুরবস্থা, অর্থনৈতিক দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, সকল দুরবস্থা পর্যায়ক্রমে আগামী 5 বছরের মধ্যে আমরা একটা ভালো পদ্ধতিতে উঠব, এই প্রত্যাশা আমি সাধারণ জনগণের মধ্য থেকে আমি রাখতে চাই। আমরাও সেই প্রত্যাশাই করি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ একটি নতুন বাংলাদেশের দিকে ধাবিত হোক, সেই প্রত্যাশা থাকলো আমাদেরও। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।